এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক বার্নপুর স্টিল। অশ্বরোগের জন্য বৈদেশি অশ্বকল্প। ফোন করুন 011-255-325-53। নমস্কার, রণক্ষেত্রের আজকের সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগত। আমি সুজিত চট্টোপাধ্যায় আছি আপনাদের সঙ্গে। যুদ্ধ ভাব, তার বিপরীতে শান্তির দাবিও প্রবল আছে, এটা নিঃসন্দেহে বলা যায়। এমনকি বিভিন্ন স্বাক্ষর সম্বলিত যে অভিজ্ঞানপত্র আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, এই ক্ষেত্রে যে যুদ্ধের সাপেক্ষে, অর্থাৎ কোথাও ভারত যাতে পাকিস্তানকে সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তার জন্য জনমত সংগ্রহ চলছে। ইত্যবসরে ধর্ম থেকে শুরু করে আন্তর্জাতিক সম্পর্ক, এই সমস্ত বিষয়গুলো জড়িয়ে আসছে। কাশ্মীর প্রসঙ্গ, বুরহান ওয়ানির ঘটনার পর থেকে অশান্ত কাশ্মীর, তারপর থেকে ঘটনাক্রম ক্রমশ এগিয়ে চলেছে। উরি কাণ্ডের পর ঘটনার প্রবল বাঁক পরিবর্তন। দুর্গাপুজোর প্রাক্কালে গোটা বাংলা যখন উৎসব মুখর, ঠিক তার মধ্যেই বিভিন্ন মানুষ এই প্রশ্ন করছেন ভারত ঠিক কি করতে চলেছে। একটা প্রশ্ন এই মুহূর্তে বড় আকারে সামনে চলে এসেছে, যে সার্ক, অনেক আশা নিয়ে প্রতিবেশী দেশগুলোকে নিয়ে তৈরি হয়েছিল সার্ক, সেই সার্ক সম্মেলন যেটি ইসলামাবাদে হবার কথা ছিল, সেই সার্ক সম্মেলন উরি হামলার জেরে বয়কটের যে সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি, নভেম্বরে ইসলামাবাদে সার্ক সম্মেলনে যোগ দেবে না ভারত। নয়াদিল্লির বার্তা, সন্ত্রাসবাদ আর সহযোগিতা একসাথে চলতে পারে না। সীমান্ত সন্ত্রাসের কারণে সার্ক সম্মেলন বয়কট করছে ভারত। ভারতের এই অবস্থানকে সমর্থন করেছে আমেরিকা। একই ইস্যুতে সার্ক সম্মেলন বয়কট করেছে বাংলাদেশ, ভুটান ও আফগানিস্তান। অন্যদিকে পাকিস্তানকে দেওয়া মোস্ট ফেভার্ড নেশনের তকমা কেড়ে নিতে চাইছে নয়াদিল্লি। এবং উরি হামলার সন্দেহে জড়িত 4 জঙ্গি ও তাদের সঙ্গীদের যাবতীয় তথ্য প্রমাণ সামনে আনলো নয়াদিল্লি। মঙ্গলবারই নয়াদিল্লিতে হাই কমিশনার আব্দুল বাসিদের হাতে তুলে দেওয়া হয়েছে এই প্রমাণ। রিপোর্টে রয়েছে গ্রামবাসীদের জিজ্ঞাসাবাদ করে 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত 2 জনই পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দা। তারা জানিয়েছে তারা 4 জঙ্গিকে সীমান্ত পার করার পথ দেখিয়ে দিয়েছিল। ভারতের পেশ করা এই প্রমাণ কি আদৌ অস্বস্তি বাড়াচ্ছে পাকিস্তানের? এটি একটি বড় রকমের প্রশ্ন। এই মুহূর্তে কি অবস্থানের মধ্যে দিয়ে রয়েছে, তার কারণ গোটা দেশের জনমত নানা প্রশ্নে বিভক্ত হয়ে রয়েছে। আজকে এই বিষয়ে বিতর্ক এবং বিশ্লেষণে অবতীর্ণ রয়েছেন অধ্যাপক সালমান খুরশিদ। অধ্যাপক সালমান খুরশিদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন অরূপ শঙ্কর মৈত্র, বিশিষ্ট নাট্যকার, প্রাবন্ধিক, আপনাকেও স্বাগত জানাচ্ছি। এবং পরবর্তী সময় যোগদান করছেন অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, তাকেও স্বাগত জানাচ্ছি। আমি প্রথমে অরূপ শঙ্কর মৈত্র, আপনাকে দিয়ে শুরু করছি। আপনি যে ছবি আমরা দেখালাম, এই মুহূর্তে যে অবস্থান, তাতে চারিদিকে একটা যুদ্ধ যে রব, তার বিপরীতে শান্তির বার্তাও রয়েছে। কোথাও এমন একটা অবস্থান তৈরি হয়েছে যেখানে বাণিজ্যিকভাবে অবরোধ তৈরি করতে চাইছে ভারত। সে জল চুক্তির প্রসঙ্গই হোক বা মোস্ট ফেভার্ড নেশন হিসাবে পাকিস্তানকে সে মানে একেবারে অপ্ট আউট করতে চাইছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে এর প্রতিক্রিয়া কি হতে পারে, আপনার কাছ থেকে প্রথমে শুনবো। দেখুন, একটা কথা বলি যে বাণিজ্যিক চুক্তি কিংবা জল বন্টন, এগুলো এই দুটো দেশের মধ্যে এমন একটা সম্পর্ক যেটা দুম করে চাইলেই বন্ধ করে দেওয়া যায় বলে আমার মনে হয় না। কারণ পাকিস্তান এবং ভারত, এই যে দুটো দেশ তৈরি হয়েছে, এই দুটো তৈরি হওয়াটা কিন্তু খুব প্রাকৃতিকভাবে হয়নি। এটা হয়েছে খুবই আর্টিফিশিয়াল বা কৃত্রিমভাবে একটা রাজনৈতিক জায়গা থেকে 1947 সালে। দেশটা বিভিন্নভাবে মানে প্রাকৃতিকভাবে দুটো আলাদা দেশ এরকম তো ছিল না। ফলে সেখানে জলবন্টন চুক্তি কিংবা বাণিজ্যিক চুক্তিগুলোকে দুম করে বন্ধ করে দিলে ভারতও যে খুব সাংঘাতিক একটা উপকৃত হবে তা নয়, পাকিস্তানের তো ডেফিনেটলি অসুবিধা হবে। আমার নিজের মনে হয়েছে, আপনি যে প্রথম প্রশ্নটা বলেছেন এবং আজকের অনুষ্ঠানে যে সুন্দর নামকরণটি করেছেন রণংদেহী, যুদ্ধ ভাব সারা ভারত জুড়ে এবং পাকিস্তানেও
পাকিস্তানের মানুষের মধ্যেও যে যুদ্ধ ভাবটা এসেছে, এটা কিন্তু কেবলমাত্র ওই কাশ্মীরের একটা ঘটনা বা উরির ঘটনা, শুধু এই ঘটনাগুলোর যোগফল বলে আমার মনে হয় না। এর পেছনে একটা টোটাল মানে আন্তর্জাতিক একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যুদ্ধ অর্থনীতি বা ওয়ার ইন্ডাস্ট্রি বলা যেতে পারে। এই যে যুদ্ধকে কেন্দ্র করে যে বাণিজ্য, যুদ্ধ ইটসেলফ একটা বাণিজ্য, এটা কিন্তু মারাত্মক সারা পৃথিবী জুড়ে। এবং এটা বলার জন্য আমি একটা ছোট্ট ঘটনা আমি শুরুতেই উল্লেখ করব। সেটা এডওয়ার্ড বার্নস বলতে একজন ভদ্রলোক তিনি ছিলেন সিগমন্ড ফ্রয়েড, যার বিখ্যাত সাইকোলজিস্ট, তার ভাগ্নে হন। এই এডওয়ার্ড ব্রায়ান্সকে ব্যবস্থা করা হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে, সরি আমার নামটা ভুল বলছি, বার্নেসকে ব্যবহার করা হয়েছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের আগে একটা মতামত গড়ে তোলা যে যুদ্ধটা খুব প্রয়োজন। এই যুদ্ধ প্রয়োজন মতামতটা গড়ে তোলবার জন্য বার্নেস যে পদ্ধতিটা নিয়েছিল সেটা হলো এই যে ইউরোপে গণতন্ত্র সমস্ত জায়গায় সুপ্রতিষ্ঠিত করবার জন্য এই যুদ্ধটা প্রয়োজন আছে। যুদ্ধটাতে আমেরিকার সবচেয়ে লাভজনক হয়েছিল, কারণ আমেরিকার যে মিলিটারি ইন্ডাস্ট্রি কমপ্লেক্স, MIC নামই হয়ে গেছিল তখন, সেই মিলিটারি ইন্ডাস্ট্রি ব্যাপকভাবে ফ্লারিশ করতে পেরেছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারকে কেন্দ্র করে। এবং এই বার্নেসের প্রচারের মাধ্যমেই এটা সাকসেসফুল হয়েছিল বলে প্যারিসের যে পিস কনফারেন্স হয়েছিল সেখানে তাকে ডাকা হয়েছিল। যুদ্ধ পরবর্তীকালে একটা অসাধারণ অর্থনৈতিক বাণিজ্যের চেহারা নিয়েছে। সারা পৃথিবী জুড়ে যত বাণিজ্য হয় তার মধ্যে একটা অন্যতম বাণিজ্য হচ্ছে যুদ্ধ। যুদ্ধটা লাগবে। আপনারা খেয়াল করে দেখুন, পাকিস্তান ওখানে যুদ্ধাস্ত্র কিনছে, আমরাও রাফায়েল কিনছি। অর্থাৎ এর মধ্যে কিন্তু ফ্রান্স এসে প্রায় 58,000 কোটি টাকার যুদ্ধাস্ত্র বিক্রি করে চলে গেছে। এর আগে আমরা দেখেছি যতগুলো যুদ্ধাস্ত্র এখানে বড় আকারে কেনা হয়েছিল, প্রত্যেকটাকে কেন্দ্র করে কোনো না কোনোভাবে একটা দুর্নীতির প্রশ্ন উঠেছিল। বোফোর্স কেলেঙ্কারিতে উঠেছিল, কেউ ধরা পড়েনি, কিন্তু বোফোর্সের যে কাটমানি ব্যবহার করা হয়েছিল এটা সবাই জানে। সাবমেরিনের ক্ষেত্রে হয়েছিল। অর্থাৎ প্রত্যেকটা যুদ্ধাস্ত্র কেনার ক্ষেত্রে ভারতে যেমন দুর্নীতি হয়, পাকিস্তানেও হয়। এই যুদ্ধাস্ত্র বিক্রি করা সবাই কিন্তু বিক্রি করে না, পৃথিবীর কয়েকটা মাত্র দেশ বিক্রি করে, বাকিরা কেনে। প্রায় 150টা দেশ কেনে আর বিক্রি করে হচ্ছে গোটা 15, 20, 25, 30টা দেশ। সেই দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি করে হচ্ছে আমেরিকা। আমেরিকা যা যুদ্ধাস্ত্র বিক্রি করে তার পরবর্তী 13টা দেশের মোট যুদ্ধাস্ত্র বিক্রি থেকে সেই সংখ্যাটা বেশি। আমি আসব অধ্যাপক সালমান খুরশিদ। প্রশ্নটা হচ্ছে এটাই, এই মুহূর্তে একটা চারিদিকে যুদ্ধ ভাব এবং ভারত অর্থনৈতিক একটা ব্লক করার সিদ্ধান্ত নিয়েছে এবং পাকিস্তানকে মোস্ট ফেভার্ড নেশনের তকমাটা তারা কেড়ে নিতে চাইছে। এটা কি ভারতের দিক থেকে অত্যন্ত যুক্তিযুক্ত পদক্ষেপ বলে আপনি মনে করছেন? না, একেবারে না। যেটা অরূপবাবু বলেছেন সেটা একটা ফ্যাক্টর থাকতে পারে, কিন্তু আরও একটা ইন্টারন্যাশনাল রিলেশনে আমরা দেখেছি যে যখন মানে হোম বলা যায় যে ভারতবর্ষের মধ্যে যে রুলিং পার্টি আছে, 3 বছর প্রায় হতে চলেছে, যা কিছু প্রমিস করেছিল সেটা কিন্তু ডেলিভার করতে পারেনি। এইখানে সমস্যার উপরে সমস্যা এগোচ্ছে। এটাকে ডাইভার্ট করার জন্য একটা বাইরের দেশের সঙ্গে যুদ্ধ করার একটা মনোভাব তৈরি করার চেষ্টা হচ্ছে, যাতে লোকেদের যে ইন্টারনাল পলিসিতে ফেলিয়ার হচ্ছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট, এটা থেকে তাদের কিন্তু মন অন্য দিকে চলে যেতে পারে। এই একটা ফ্যাক্টরের জন্য হয়তো কিন্তু মানে একটা যুদ্ধের মনোভাব তৈরি করার চেষ্টা করা হচ্ছে। আর তাছাড়া এই মনোভাবটা তৈরির ক্ষেত্রে কি পাকিস্তানের ভূমিকাটা এই ক্ষেত্রে, বিশেষ করে যখন হচ্ছে যে সীমান্ত পার থেকে ক্রমাগত উস্কানি তারা দিয়ে যাচ্ছে এবং উড়ির ঘটনাটা, এটা একটা স্বাভিমানে আঘাত পড়েছে, যেটার কারণে একটা দেশ জুড়ে কিন্তু এরকম একটা প্রত্যাঘাতের অর্থাৎ রিটালিয়েশনের একটা দাবি উঠছে, সেটাকে তাহলে এই ক্ষেত্রে পাকিস্তানের ভূমিকাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। না, এইখানে পাকিস্তানের ভূমিকা নিয়ে বলা যেতে পারে যে পাকিস্তানেও কিন্তু মানে এই ধরনের অবস্থা সৃষ্টি হয়েছে যে সেইখানকার লোকেরাও ওইখানকার গভর্নমেন্টের খুশি নয়, তাদেরও কিন্তু এই একই সমস্যা ভোগ করছে, যেটা কিন্তু আমরা ভারতবর্ষের মধ্যে আমরা ভোগ করতে পারছি। কেননা যেই সমস্ত ইস্যুটা এখন তোলা হচ্ছে, যেমন কাশ্মীরের যা কিছু উড়ি ঘটনা মানে যেটা কাণ্ড হয়েছে,
তাছাড়া কাশ্মীরের ইন্টারনাল আরও কিন্তু আমরা গন্ডগোল দেখতে পাচ্ছি, সাধারণ মানুষ ওইখানে ক্ষেপে আছে, ওইখানে গভর্নমেন্টের বিরুদ্ধে, জম্মু অ্যান্ড কাশ্মীর গভর্নমেন্টের বিরুদ্ধে আর সেন্ট্রাল গভর্নমেন্ট বিরুদ্ধে তারা আন্দোলন চালাচ্ছে। তাছাড়া কিন্তু আরও যেটা বলা যায় যে টেরোরিস্ট নিয়ে যেই ঘটনাগুলি যে তারা এইখানে এক্সপোর্ট করছে, লোকেদের এইখানে পাঠাচ্ছে, এটা তো নতুন কোনো প্রবলেম নেই, এই প্রবলেম তো বহুদিন ধরে চলে আসছে। কিন্তু এখন এটাকে এত বড় করে দেখানো হচ্ছে, এত বড় করে কিন্তু পাবলিসাইজ করা হচ্ছে, যাতে কিন্তু লোকেদের মধ্যে একটা মনোভাব তৈরি হতে পারে যে পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার এখন প্রয়োজন আছে, এটা কিন্তু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা যারা কিন্তু মানে বলা যায় যে নন এনজিওর সঙ্গে যুক্ত আছি, আমরা পাকিস্তান ইন্ডিয়া ফোরাম ফর পিস অ্যান্ড ডেমোক্রেসি একটা আন্তর্জাতিক লেভেলের কিন্তু একটা অর্গানাইজেশন, যেটা একটা ব্রাঞ্চ পাকিস্তানেও আছে, একটা ব্রাঞ্চ ইন্ডিয়াতেও আছে। আমরা পিপল টু পিপল যখন মানে বলা যায় যে লোকেদের সঙ্গে কথা বলার চেষ্টা করি, ওইখানকার ডেলিগেটসরা যখন ইন্ডিয়াতে আসেন বা আমাদের ডেলিগেটসরা যখন পাকিস্তানে যান, তখন কিন্তু আমরা দেখেছি, ঘুরে ঘুরে দেখেছি রাস্তায় অন্য জায়গা লোকেদের সঙ্গে কথা বলে, কিন্তু সাধারণ মানুষ কেউ কিন্তু যুদ্ধ চায় না। ওইখানকার ইন্টেলেকচুয়ালসদের সঙ্গে আমরা কথা বলেছি, তারাও কিন্তু চায় না। এইখানে আর্টিস্টরা, অনেকেই আর্টিস্ট এইখানে আমাদের বম্বে ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছে, অনেক সিঙ্গার এইখানে আসে, এইখানকার ফিল্ম কিন্তু আমরা দেখি পাকিস্তানের মধ্যে ফ্রিলি ওইখানে থিয়েটারে দেখানো হয়। এই সমস্ত জিনিস লোকেদের মধ্যে কিন্তু কোনো ধরনের অ্যান্টি ইন্ডিয়ান ফিলিং বা ওইখানে অ্যান্টি পাকিস্তান ফিলিং ইন্ডিয়াতে আমরা সেইভাবে পাচ্ছি না। এটাকে উস্কানি দেয়া হচ্ছে এখন এই ঘটনাগুলি যেটা ঘটে গেছে সেটা নিয়ে। তাই এখন মানে মনে করা হচ্ছে যে একটা পরিশোধ নেবার দরকার। কিন্তু এখন আন্তর্জাতিক যা ল আছে, এটাতে সহজে কিন্তু কোনো কান্ট্রি অন্য কান্ট্রির উপরে এইভাবে অ্যাটাক করতে পারে না। এই অজুহাত নিয়ে তারা জাস্টিফাই করতে পারে না যে অন্য দেশের উপরে চড়াই করা দরকার আছে বা যুদ্ধ করার দরকার আছে। ইন্ডিয়ান আমাদের যারা পলিটিশিয়ান আছে, তাদের খুব চিন্তা ভাবনা করে এটা এগোতে হবে যে এই প্রবলেমটা যুদ্ধ দিয়ে সলভ করা যাবে না, এটা আরও এই প্রবলেমটাকে আরও অ্যাগ্রাভেট করবে। এই কারণে, কেননা সাধারণ মানুষ যুদ্ধ চায় না, আর যুদ্ধের পরিণাম যা হবে সেটা তো আমরা দেখেছি। আমরা 65-এর যুদ্ধ করেছি, 71-এর যুদ্ধ করেছি, তার আগে 62-তে চায়নার সঙ্গে যুদ্ধ করেছি, কিন্তু তার ফলাফল কি হয়েছে? হু হু করে জিনিসপত্রের দাম বেড়ে গেছে, ইনফ্লেশন আমাদের দেশে এসে গেছে, দারিদ্র আরও দারিদ্র হয়ে গেছে, বড় লোক আরও বড় লোক হয়ে গেছে। এই সমস্ত ইকোনমিক প্রবলেম আমাদের ফেস করতে হবে যুদ্ধ যদি হয়। তাহলে ইন্ডিয়াতে সাধারণ মানুষ কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, আর আমাদের বিজনেস যারা করছে তারা ক্ষতিগ্রস্ত হবে। তাছাড়া লোকেদের মধ্যে কিন্তু মানে বলা যায় যে একটা হেট্রেড, একটা সাম্প্রদায়িক মনোভাব ইন্ডিয়াতে যেটা চেপে ছিল, কিন্তু এখন মানে এই গভর্নমেন্ট আসার পর আমরা দেখতে পাচ্ছি যে এই সাম্প্রদায়িক মনোভাবটা এখন উপরে চলে আসছে। আরও কিন্তু মাইনরিটিসদের উপরে, যারা শিডিউল কাস্ট শিডিউল ট্রাইব আছে, তাদের উপরে অত্যাচার বেড়ে যাচ্ছে। এই সমস্ত জিনিসটা আরও কিন্তু খারাপ দিকে চলে যাবে, আর আমাদের সম্পর্কটা ভারতবর্ষের মধ্যে, ভারতবাসীদের মধ্যে কিন্তু আরও ডিভিশন এনে দেবে। অরূপবাবু, হ্যাঁ, উনি যে কথাগুলো বলেন আমি তার সঙ্গে একটু অ্যাড করব। ঠিকই বলেছেন, আমার ওনার সঙ্গে কোনো এই ব্যাপারে দ্বিমত নেই। আপনারা খেয়াল করে থাকবেন যে এই উরির ঘটনা ঘটে যাওয়ার প্রায় 15 কি 20 দিন আগে মায়াবতী বলেছিলেন যে উত্তরপ্রদেশের নির্বাচনের আগে পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধ বোধহয় দরকার আছে। এটা ঠাট্টা করে বলেছিলেন নাকি যেটি সার্কাস্টিক কমেন্ট ছিল আমি জানি না, কিন্তু ঘটনাচক্রে সেটা মিলে গেছে। আমি এর সঙ্গে আর একটা জিনিস যুক্ত করতে চাই, সেটা হলো এই যে শুধুমাত্র এখানে ভারতের এই জায়গাটায় এই ঘটনাগুলো ঘটছে তা নয়। একটা ছোট্ট তথ্য দিই যে 2005 সাল থেকে 2009 সাল পর্যন্ত সারা পৃথিবীতে যুদ্ধাস্ত্রের যা বিক্রি হয়েছে, 2010 সাল থেকে 2014 সালের মধ্যে কিন্তু তা অনেক গুণ বেড়ে গেছে। এটার পেছনে আমার নিজের একটা তাত্ত্বিক ব্যাখ্যা আছে। সেটা হচ্ছে 2008 সালে আপনারা জানেন সারা পৃথিবী জুড়ে একটা রেসেশন এসেছিল, ইকোনমিক রেসেশন। সেই ইকোনমিক রেসেশনটা মারাত্মক চেহারা নিয়েছিল।
হয়তো এই যুদ্ধ সেই ইকোনমিক রিসেশন থেকে বেঁচে উঠতে বা বেরিয়ে আসতে সাহায্য করছে। এবং এই যুদ্ধটার জন্য যুদ্ধের ব্যাপারটা দরকার। যুদ্ধটা কতটা হলো, কতখানি হলো, তার চেয়েও বড় কথা হচ্ছে যুদ্ধে আমি কত বেশি ব্যবসা করতে পারলাম। একটা ব্যাপার বারবার আমাদের মাথায় রাখতে হবে যে উত্তর ভারতে কিন্তু যারা আছেন তাদের অনেকেই কিন্তু পশ্চিম পাকিস্তানের সঙ্গে ব্যবসাটা করেন। তারা ব্যবসা বন্ধ হয়ে গেলে তারা ক্ষতিগ্রস্ত হবেন। পাঞ্জাবে যখন ভাগ হয়, পাঞ্জাবের যারা বড় ব্যবসায়ী তারা কিন্তু এপারে থেকে গেছিলেন। পাঞ্জাবের যারা কৃষক এবং বড় জাট সম্প্রদায়ের কৃষক তারা ওপারে চলে যান। ফলে যারা ব্যবসায়ী তাদের ব্যবসাটা কিন্তু ওপারে আছে, সবারই আছে। এমনকি আম্বানি আদানিদেরও কিন্তু ওখানে ব্যবসার সম্পর্ক আছে। ব্যবসাটা বন্ধ হয়ে গেলে কারোরই উপকার হবে না। কিন্তু যুদ্ধের এই পরিস্থিতিটা এখানকার স্থানীয় রাজনৈতিক কারণে দরকার, যেটা প্রফেসর বলেছেন, একদম কারেক্টলি বলেছেন। সেটা হচ্ছে এই যে সমস্ত ব্যর্থতাগুলো রয়েছে সেগুলোকে ঢাকবার সবচেয়ে বড় রাস্তাটা হচ্ছে এটা। সেটা কিন্তু পাকিস্তানের ক্ষেত্রে আরও বেশি সত্য। এমন নয় যে পাকিস্তানের ক্ষেত্রে অন্যরকম, পাকিস্তানের ক্ষেত্রেও সত্য। এবং কাশ্মীরের ক্ষেত্রে পাকিস্তানের যে উস্কানি আছে এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই, উস্কানি তো আছেই, এটা তো সবাই জানে। মানে কোথাও কি একটা ফ্রাস্ট্রেশন ভারতের দিক থেকে লক্ষ্য করা যাচ্ছে? ধরুন এই যে এত প্রমাণ আজকে আব্দুল বাসিতের হাতে তুলে দেওয়া হয়েছে, কিন্তু পাকিস্তানের খোলাখুলি মিডিয়া বা বিভিন্ন জায়গায় কিন্তু এই আলোচনাগুলো আসছে যে হ্যাঁ এটা একদম পাকিস্তানে। আমরা জানি হাফিজ সঈদ ওখানে সে থেকে ক্রমাগত সে উস্কানি দিয়ে যাচ্ছে। তাহলে রিটালিয়েশনের কতগুলো কম্পালশন রয়েছে, যুদ্ধে যাওয়া যায় না, এটার একটা অনেকগুলো প্রস অ্যান্ড কনস আছে, অনেকগুলো বিধিনিষেধ আছে। তাহলে এই ফ্রাস্ট্রেশনের এটার কি একটা আউটকাম না হলে এটা কিন্তু দীর্ঘদিন থাকলে ভারতবর্ষের ইন্টারনাল ডেমোক্রেসির প্রশ্নটাও কিন্তু তখন অনেকগুলো প্রশ্নের সামনে এসে দাঁড়াবে। মানে না চাইলেও অনেকগুলো জায়গায় কিন্তু সমস্যাগুলো অত্যন্ত একটা তীব্র আকার ধারণ করতে পারে। উরির যে ঘটনাটা আপনি বলছেন, এখানে এটা ভারত সরকার যে সমস্ত তথ্যগুলো পেয়েছে যে পাকিস্তানের কিছু লোক এখানে এসেছিল, তাদেরকে আসতে কেউ সাহায্য করেছিল, এগুলো ডেফিনেটলি তারা প্রমাণ দিয়েছেন। একই সঙ্গে পাশাপাশি আর একটা জিনিস মাথায় রাখতে হবে যে পাকিস্তান কিন্তু ভারতের কাছে দাবি করেছে যে উরির ঘটনাটা নিয়ে আন্তর্জাতিক স্তরে ইউনাইটেড নেশনসকে দিয়ে একটা তদন্ত করা হোক, যেটা ভারত অস্বীকার করেছে যে কেন আমরা ইউনাইটেড নেশনসে যাব, এটা দ্বিপাক্ষিক বিষয়, ভারত এবং পাকিস্তানের মধ্যেকার বিষয়। প্রশ্ন হচ্ছে যে উরিতে যদি ভারতের হাতে একেবারে অকাট্য প্রমাণ থাকে তাহলে ভারত বলতো হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আসলে প্রমাণগুলো একটু ভাষা ভাষা, তার মানে এই নয় যে পাকিস্তান ওখানে উস্কানি দিচ্ছে না, অবশ্যই দিচ্ছে, এবং সেই উস্কানি দেওয়াটা পাকিস্তানের রাজনীতির মধ্যে পড়ে। বেশ, একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর আবারও ফিরছি, সঙ্গে থাকুন।